বাংলাদেশ ডাক বিভাগ এই খাম তিনটা মানে একটা খামের ভিতরে আরও দুটা খাম, মোট তিনটা খাম পৌঁছাবার ব্যবস্থা করবেন সেখানে। এখান থেকে পৌঁছাবার পরে প্রাপক বা প্রবাসী প্রথম খামটা খোলার পরে আর যে দুটো খাম থাকবে সেখানে আমাদের নির্দেশনাবলী থাকবে, সেই অনুযায়ী তিনি নির্ধারিত সময়ে ভোটটা দেবেন। এখন নির্ধারিত সময়ের ব্যাপারটাও আমি এই মুহূর্তে আপনাকে নির্দিষ্ট করে বলতে পারছি না, কারণ এটার সাথে প্রতীক বরাদ্দের ব্যাপার আছে, নাম বরাদ্দের ব্যাপার আছে, এবং এটা শিডিউলের সাথে সম্পর্কিত। কাজেই এই যে এটা হচ্ছে আমাদের, এবং প্রবাসের থেকে আমরা যে ব্যালট পেপারটা পাঠাবো সেটাতে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু থাকবে সিম্বল, এবং সিম্বলের পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন। ভোট দিয়ে আপনার ব্যালট পেপারের জন্য নির্ধারিত খামটা বন্ধ করবেন। সেই খামটা অন্য আরেকটা খাম, যেটা দ্বিতীয় খামটা, সেই খামের ভিতরে ভরে ওনার নিয়ারেস্ট পোস্ট বক্স বা পোস্ট অফিসে উনি পোস্ট করে দিবেন। এটা ডাক বিভাগের মাধ্যমে আমরা নির্ধারিত কনস্টিটিউয়েন্সিতে যাবে। এখন কোন কনস্টিটিউয়েন্সি, দ্যাট ইজ রিটার্নিং অফিসারের কাছে যাবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে রিটার্নিং অফিসারের ঠিকানাটা পাবে কোথায়। রিটার্নিং অফিসারের ঠিকানাটা আমি একটু আগে বলেছি যে এনআইডি ডেটা পুলের সাথে, ডেটার সাথে আমাদের এটা ইন্টিগ্রেট করা আছে, যে বর্তমান অ্যাড্রেসে অনুযায়ী তার ভোটার এলাকাটা নির্ধারিত, এবং ভোটারের এলাকায় যে রিটার্নিং অফিসার আছে সেটা অটোমেটিক্যালি ইনকর্পোরেটেড হয়ে যাবে। এবং এটা আমরা ম্যানুয়ালি করব না, এটা আমরা আপনার ডেটাটা পুল করে আমরা ইলেকট্রনিক্যালি বা আমাদের বলা যেতে পারে আমরা টেকনোলজির মাধ্যমে এটা প্রিন্টটা করে দেবো, যাতে কোনো ম্যানুয়াল টাচ না থাকে। কাজেই আপনি বুঝতে পারতেছেন যে বড় খামটা, যেটার ভিতরে অন্য দুটো খাম থাকবে, সেটারও প্রিন্টিং, এবং দ্বিতীয় খাম যেটার মধ্যে আপনার ব্যালট পেপারের খামটা থাকবে, সেটাও সবটাই ডাক বিভাগ তার প্রিন্টিং প্রসেসটা নিশ্চিত করতেছেন। এখন ব্যালট পেপারটা স্বাভাবিকভাবেই আপনার নির্বাচন পোল ডেট, যে তারিখে ভোট দেওয়া হয় তার আগেই এসে পৌঁছাচ্ছে, পরে পৌঁছালে তো এটার কোনো দাম নেই। এখন রিটার্নিং অফিসার এটা তার জিম্মায় এটা সংরক্ষণ করবেন এবং ভোট গণনার সাথে এটা সমন্বয় করে ফাইনাল করবেন। একটা বিষয় এখানে আমার স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে যে প্রবাসে থেকে যিনি নিবন্ধন করবেন, তিনি যদি ভোট গ্রহণের তারিখে ঢাকায় থাকেন এবং বলেন যে আমি নিবন্ধিত, ঢাকা বলতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, নিবন্ধিত, আমি নিবন্ধন করেছি কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। এখন কয়জনা নিবন্ধন করবেন, কিভাবে নিবন্ধন করবেন, কি পদ্ধতিতে নিবন্ধন করবেন, যে পোস্টাল আপনার যেটা আমি বললাম যে আপনার একটা অ্যাপের মাধ্যমে, সেটা কতজনাই নিবন্ধন করবেন, কবে নাগাদ করবেন, এই জিনিসগুলো কে করবেন এটা তার বিষয়। কবে নাগাদ শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো। এটা একটু সময় দেন, শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত, আমরা এটা সিনক্রোনাইজ করে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেবো। এখন এইটা আর এটা আপনার ইন কান্ট্রি যেটা পোস্টাল ব্যালট, যারা সরকারি চাকরিজীবী, দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন, তার ভোট কেন্দ্রে, তার নির্ধারিত ভোট কেন্দ্রে বা আসনে কনস্টিটিউয়েন্সিতে যেতে পারেন না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্যে ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে। পদ্ধতিটা একই, শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে, যে তাদেরটা হয়তো আরও পরে পার হবো। এই হচ্ছে আমার আপনার ওসিবি, যেটা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম সম্পর্কে। এর সাথে আমাদের এখানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আরেকটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন। সেইভাবে প্রোগ্রামটা করা আছে। 22 সেপ্টেম্বর ওনারা আসবেন। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায় থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনের মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন। আমরা আশা করছি যে আজকে তো হবে না, রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো।
সংলাপের ব্যাপারে শুধু স্টেক হোল্ডার্সদের সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সভায় নিয়ে আসতে হবে, কারণ প্রধান নির্বাচন কমিশনের মহোদয় তো ছিলেন না দেশে, আমি সেই জন্য আগেও বলেছি। এটা আরো অনেক পরের বিষয়। আপনার আইন বিধিবিধান সংশোধনের বিষয়টা ছিল, আজকে আমরা দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ এটা অনুমোদন করেছেন, কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমি বলবো না, কেন এটা ওনাদের প্রাধিকার। আমাদের তথ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা তথ্য সচিব যিনি আছেন উনি ব্রিফ করবেন, কাজে এটা ওনার কাছ থেকেই আসুক, তারপরে আমরা না হয় স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমি সেটাকে উত্তরটা দিব। আপনারা জানেন যে আমরা এবার তিনটা ভোটার তালিকা তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি, এবং 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব। এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে, কারোর কোনো আপত্তি থাকলে সেটা সংশোধনের জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনার সীমানা নিয়ে আপনাদের কৌতূহল আছে। সীমানা নিয়ে আমার যতটুকু আমার খবর নিয়েছি 10টা রিট হয়েছে, 14টা সরি থ্যাংক ইউ, আজকে পর্যন্ত 14টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল, কাজে সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। মোটামুটিভাবে আমার কাছে আপনারা যে সমস্ত জিনিসগুলো জানতে একটা জিনিস বাদ গেছে, পর্যবেক্ষক, স্থানীয় পর্যবেক্ষকদের বিষয়টাও আমরা এখন আলোচনার মধ্যে আছে, এবং আমরা আশা করছি যে আগামী কমিশন মিটিংয়ে এটা উপস্থাপনের মাধ্যমে আপনাদেরকে আমরা আরও ভালোভাবে জানিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমার কাছে আপনারা মোটামুটিভাবে যা জানতে চেয়েছিলেন তার একটা ব্যাখ্যা। আমার মনে হয় যে আমি আপনাদেরকে আপনাদের সম্ভাব্য সম্পূরক প্রশ্ন এবং সম্পূরক প্রশ্ন দুটারই উত্তর দিয়েছি। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ আপনাদেরকে। নির্বাচন প্রাক নির্বাচনী টিম কিনা এটা তো বললাম যে এটা প্রাক নির্বাচনী টিম হিসেবে আসছেন। এখন কতবার কয়টা টিম আসবেন এটা তো তাদের এখতিয়ারাধীন, কাজেই এটা আমাদের কাছে 22 তারিখে ওনারা আমাদের সাথে আলোচনা করতে আসবেন। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। এখন আমি তো বললাম যে যারা আইনি প্রক্রিয়ায় জিনিসটা আছে, আমরা রিট করা হয়েছে, আদালতে জিনিসটা গেছে, কাজে আদালতে গেছে কারণ হচ্ছে যে আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমরাও তো বলছি যে আদালত থেকে এটা যেটা রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমরা আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। তো সে পর্যন্ত আমার মনে হয় যে আমাদের সবারই আইনেরটাই তো বলছি যে আমাদের তো এখন রিট করা হয়েছে, সংক্ষুব্ধ হলে রিট করেছেন। এখন আইনেরটা হচ্ছে যে 7 ধারায় বলা আছে যে এটা কোনো আদালতে গ্রহণযোগ্য না, কিন্তু রিট তো একটা মৌলিক অধিকার, এবং আমাদের মহামান্য আদালত এটা অ্যাকসেপ্টও করেছেন, কাজে আমার মনে হয় না যে এই ব্যাপারে আমার আইনের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে।